আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানে মূলত কথা বলি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারী পরিস্থিতি নিয়ে, কথা বলি সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে। আমরা শুরু করছি আমাদের আলোচনা একজন চিকিৎসককে দিয়ে। আমাদের সঙ্গে আছেন চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালের মানসিক রোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ মোস্তফা। ডাক্তার মোহাম্মদ মোস্তফা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আপনাকে যুক্ত করে। আমরা কয়েকটি বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা শুনতে চাইব। একটা বিষয়, আমরা 8 মাসেরও বেশি সময় হয়ে গেল বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হবার পরে, আর বিশ্বজুড়ে বিষয়টি তো আরও অনেক বেশি পুরনো। তবে আগের চেয়ে এই দীর্ঘ সময়ে আগের চেয়ে আমাদের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা পুরো বিষয়টিকে আগের চেয়ে অনেক ভালোভাবে সামাল দেওয়ার এক ধরনের দক্ষতা অভিজ্ঞতা পেয়েছেন। আমরা জানি যে করোনা ভাইরাসের কারণে এক ধরনের মানসিক অবসাদ, চাপ এবং এ থেকে অনেক রকম জটিলতাও তৈরি হচ্ছে। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিশ্চয়ই গবেষণাও হচ্ছে, সেগুলো নিশ্চয়ই আপনারা খোঁজখবর রাখেন। তো আপনার অভিজ্ঞতাটি আসলে শুনবো যে করোনা ভাইরাসের সংক্রমণ, করোনা ভাইরাসের এই বিশাল মহামারী, এর সঙ্গে মানসিক রোগের যোগ আপনি কোথায় কেমন কি দেখলেন? ধন্যবাদ। করোনা ভাইরাসের কারণে মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠার সৃষ্টি হয়। কি হতে যাচ্ছে, কি হতে হবে, এটা নিয়ে মানুষ খুব চিন্তায় থাকে। তার কারণে কিছু মানুষ খুব উৎকণ্ঠিত থাকে। এক উৎকণ্ঠিত কিছু লোক থাকে, বাকি কিছু লোক হয় তারা হতাশ হয়ে যায়। যেহেতু করোনা ভাইরাসের সার্বিক চিকিৎসা ব্যাপারে অনেক অভিজ্ঞতা অর্জিত হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট চিকিৎসা অন্যান্য অনেক রোগের মতো সেটা এখনো আবিষ্কার হয়নি। অনেক রকমের চিকিৎসা হয়, তাদের একটা অনিশ্চয়তা থাকে। সেই অনিশ্চয়তার কারণে দুই ধরনের অনুভূতির সৃষ্টি হয়। কিছু মানুষ খুব উৎকণ্ঠিত হয়ে যায়, কিছু মানুষ খুব হতাশ হয়ে যায়। জি, এটাই হচ্ছে এখন। জি, এটি গত 8 মাসে আপনি যে রোগীদের সামলালেন বা চিকিৎসা দিলেন বা দেখার অভিজ্ঞতা হলো, তাদের মধ্যে করোনা থেকে বড় কোনো সংকট মানসিকভাবে এরকম কি আপনার চোখে পড়লো, বা তাদেরকে আপনি কীরকম চিকিৎসা বা কিভাবে তাদেরকে হ্যান্ডেল করলেন, সেই অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। সেটা হচ্ছে, এটাকে বলা হয় অনিশ্চয়তার একটা অনুভূতি। এটা একটা বড় সংকট। এটাকে বলা হয় যে ইটস অ্যান এক্সিস্টেন্সিয়াল প্রবলেম, একটা অস্তিত্ববাদী সংকটের সৃষ্টি হয়। মানুষ বুঝতে পারে না সে কি করবে। তার উপর ধরেন মানুষ এক একজন যে করোনার প্রতিরোধ করার জন্য বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গি, বিভিন্ন মাস্ক ব্যবহার করা, হ্যান্ড ওয়াশ করা, ক্যাপ ব্যবহার করা, গোগলস ব্যবহার করা, সামাজিক দূরত্ব রাখা ইত্যাদি বিভিন্ন ব্যাপারে অনেক ক্ষেত্রেই দেখা গেছে ইউনানিমাস একটা দৃষ্টিভঙ্গি, ইউনানিমাস একটা নির্দেশ মানুষ সহজে পায় না। তাতে করে সে বিভিন্ন রকমের অসুবিধা হয়, এবং যারা খুব বেশি উৎকণ্ঠিত হয় অথবা যারা খুব বেশি হতাশাগ্রস্ত হয়, এদেরকে একটা জিনিস যেটা করা যায়, অনেক সময় যখন ডিস্টারবেন্সটা যখন খুব বেশি, তখন রিলিভেন্ট কিছু ওষুধপত্র আছে। খুব উৎকণ্ঠিত হয়, ঘুম হচ্ছে না, এমনকি কখনো কখনো কোনো কোনো মানুষ এতটুকু পর্যায়ে চলে যায় যে আমার তো আর কোনো উপায় নাই, আমি তো শেষ, বেঁচে থেকে আর কি লাভ, কদিনই বা বাঁচবো। অনেকের এমনকি ডিপ্রেশন, সিভিয়ার ডিপ্রেশনের কারণে আত্মহত্যার প্রবণতা পর্যন্ত হয়। এখন অত্যধিক পরিমাণে উৎকণ্ঠিত হলে সেটার জন্য ঔষধ আছে, তারপরে অত্যন্তিক হতাশা হয়ে গেলে সেটার জন্য ওষুধ আছে। তার উপর এই রোগীদেরকে কিছু সাইকোথেরাপি দেওয়া যায়। যে মানব জীবন বেসিক্যালি হচ্ছে করোনার সময়ে একটা, এটা হয়তো বেড়ে গেল, কিন্তু মানব জীবন সব সময়ই একটা অনিশ্চয়তার ভিতরে। মানুষ তার ভবিষ্যৎ নিয়ে কখনোই বা অনেক সময়ই মানুষ ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারে না, তার ভবিষ্যৎ তার জন্য কি হবে। এটাকে একটা অস্তিত্ববাদী সংকট বলে। ভবিষ্যৎ সবসময় অনিশ্চয়তা থাকে। অনিশ্চয়তা নিয়ে বেঁচে থাকার কিছু আর্ট আছে। সেটা এক একজন একটা পদ্ধতি নেই। যে সে অনিশ্চয়তার একটা কারণ থাকে, তার যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে তার পরিবারের কি হবে। সেই ক্ষেত্রে সে পরিবারকে তার বলে যেতে পারে যে আমি যদি না থাকি, আমি যদি সাংঘাতিক রকমের অসুস্থ হয়ে যাই, আমার পরিবার, তোমরা তোমাদের সংসার এইভাবে ম্যানেজ করবে। এই ধরনের একটা ব্যাপার অনেকে করে। অনেকে আবার এটা ধর্মীয় দিক থেকে নিতে পারে যে শেষ পর্যন্ত তো আমার যত রকমের সমস্যাই আমার হোক না কেন, আমার ভরসা তো আমার আল্লাহ তাআলা, আমার সৃষ্টিকর্তার কাছে দোয়া চাওয়া যে আমাকে তুমি রক্ষা করো, আমি আমার
সর্বপ্রকার বর্তমান বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যত রকমের প্রিকশন নেওয়ার নাই আমি সবই নিচ্ছি, চূড়ান্ত ভরসা সৃষ্টিকর্তার উপরে। এটা একটা, এই দুটো পদ্ধতি নিতে পারে যে তারও বর্তমানে তার সংসার, তার উপর যারা নির্ভরশীল তারা কিভাবে চলবে সেটা নিয়ে সে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া যাওয়া, আমি যদি না থাকি তোমরা এইভাবে চলবে, আর সে তার সৃষ্টিকর্তার কাছ থেকে করুণা চাওয়া। আপনাকে যেহেতু আমরা একটু পেলাম আজকের আলোচনায়, আমরা একটু আপনার কাছ থেকে আরেকটি মানসিক ব্যাধি, বিশেষ করে সিজোফ্রেনিয়া, এই বিষয়টা নিয়ে একটু শুনতে চাইবো যে গত কয়েক বছরে বাংলাদেশে এই রোগটির কি ধরনের পরিস্থিতি আপনি দেখছেন, কারা বেশি আক্রান্ত হন, চিকিৎসার ব্যবস্থাই বা কি, বা কোন পরিস্থিতিতে কোন বয়সী মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন, আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই। সিজোফ্রেনিয়া এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা ব্যাপার। 15 থেকে 35 বছর বয়স্ক মানুষের সিজোফ্রেনিয়া বেশি হয়, এর নিচে সিজোফ্রেনিয়া হয় সংখ্যায় কম। 35 বছরের উপরেও সিজোফ্রেনিয়াই সেটাও কম। সিজোফ্রেনিয়া সম্বন্ধে বলা হয় এরকম কোনো কথা এখনো নাই যে এখন সিজোফ্রেনিয়া বাড়ছে, বরং আমরা বলবো পত্রপত্রিকার কারণে দেশে মানসিক রোগের ডাক্তারের সংখ্যা বাড়ার কারণে মানুষের মধ্যে সিজোফ্রেনিয়া যে একটা রোগ এই অ্যাওয়ারনেসটা বেড়ে গেছে। সুতরাং এই অ্যাওয়ারনেসটা বেশি বাড়ার কারণে ডাক্তারদের কাছে অধিকতর হারে আগের তুলনায় সিজোফ্রেনিয়া রোগের চিকিৎসার জন্য মানুষ আসে। এটাই দিন দিন এই পরিবর্তনটুকু হচ্ছে। জি, মানে এই পরিস্থিতি তো আপনি সুন্দর ব্যাখ্যা করলেন গত কয়েক বছরে যে আমাদের জীবনযাত্রাও আসলে পরিবর্তন হচ্ছে, কিন্তু সিজোফ্রেনিয়ার কি একদম স্থায়ী কোনো চিকিৎসা কি আছে, যে বা চিকিৎসার মাধ্যমে কি এটা পুরোপুরি ভালো করা সম্ভব রোগীকে? আমি এদিকে বলি, সিজোফ্রেনিয়ার লক্ষণগুলিকে সাধারণত 5টা গ্রুপে বলা হয়। একটা গ্রুপ হচ্ছে হেলুসিনেশন। হেলুসিনেশন হচ্ছে আশেপাশে কোনো লোক মানুষ নেই, কেউ কথা বলে না, রুগী বলে যে আমি এটা ওটা শুনি। আশেপাশে কেউ কিছু দেখে না, রুগী বলে যে আমি এটা ওটা দেখি, জিন দেখি, ভূত দেখি। তারপরে কোনো গন্ধ উৎপাদিত হচ্ছে না, রুগী বলে যে আমি গন্ধ পাই। এই হলো একটা হেলুসিনেশন। আরেকটা হয় তার ডেলিউশন। এটা হচ্ছে তার একটা অতি শক্ত সমর্থ ভুল বিশ্বাস। রুগী এমন একটা ভুল বিশ্বাসে থাকে, তার এই বিশ্বাসটা যে ভুল, এটা নিয়ে তাকে যত ব্যাখ্যাই দেওয়া হোক না কেন সে তার বিশ্বাসে অটল থাকে। এটাও অনেক রকমের আছে। যেমন ধরেন রুগী মনে করে তার বিরুদ্ধে শত্রুতা করা হচ্ছে, তাকে জাদুটনা করা হচ্ছে, তাকে ধরে নিয়ে যাবে, তার বিরুদ্ধে মেলে ফেলা হচ্ছে, তার বিরুদ্ধে গোয়েন্দা লেগেছেন। তারপরে অনেকে তার স্ত্রী বা স্বামীকে পরকীয়া প্রেমের সন্দেহ করে। যতই বলা হোক যে এরকম কিছু নাই, সে তার বিশ্বাসে অটল থাকে। অনেকের আবার মনে করা হয় যে তার শরীরে সাংঘাতিক রকমের একটা অসুখ হয়েছে, ডাক্তাররা যতই পরীক্ষা নিরীক্ষা করুক সে তার বিশ্বাসে অটল থাকে যে না, তার শরীরে একটা বড় রকমের অসুখ হয়েছে। আবার অনেকে মনে করে যে অন্য কেউ তার, এটাকে ইরোটোমিক ডেলিউশন বলে, অনেকে মনে করতে অন্য কেউ তার প্রেমে পড়েছে। এই যে এটা হলো ডেলিউশন অথবা ভুল বিশ্বাস। ডেলিউশনের ডেফিনিশন হচ্ছে একটি ভুল বিশ্বাস, তাহা যে ভুল তাহা প্রমাণ করিয়া যত ব্যাখ্যায় দেওয়া হোক না কেন ব্যক্তি তাহার বিশ্বাসে অটল থাকে। দুটা লক্ষণ। থার্ড লক্ষণ হলো আচরণের বিশৃঙ্খল অবস্থা। রুগী খায় না ঠিক মতো, পরিষ্কার হয় না, দাঁত মাজে না, গোসল করে না, কাপড় ঠিক মতো পরে না, কাপড় অনেক সময় অনেক রুগীর পরনে এরকম কাপড় আমরা চিকন থাকে মানে না, এই ধরনের মানসিক লক্ষণ আমরা অনেকের মধ্যেই দেখি, এবং আমাদের মানুষ বাড়ছে, সমাজের জটিলতা বাড়ছে, জীবনযাত্রাও আগের চেয়ে অনেক জটিল হয়ে উঠছে, এর ফলে এ ধরনের রোগীর সংখ্যাও নিশ্চয়ই কম নয়। এবং আপনি বলছিলেন যে এ ধরনের রোগীর সংখ্যাও ডাক্তারদের কাছে বাড়ছে, কারণ সংখ্যা শতকরা সচেতনতার একজন। জি, সংখ্যাটি নেহাত কম নয়। তো এটির চিকিৎসা বিষয়ে একটু শতকরা বলবেন। একজন। সুতরাং আচ্ছা আমি বলি, তাই এখন আপনাকে আমি বলছিলাম চিকিৎসা দেওয়া হলে আরেকটা লক্ষণ আছে, আমি চিকিৎসা প্রসঙ্গে আসছি। জি, সেটা হলো রোগীর সামাজিক মানুষ হিসাবে, পারিবারিক মানুষ হিসাবে, একজন কর্মজীবী হিসেবে যে সমস্ত কোয়ালিটি থাকা দরকার, যে কথাবার্তা ঠিক মতো বলা, কাজের উৎসাহ থাকা, মানুষের সাথে কথা বলা, স্নেহ, মমতা, প্রেম, ভালোবাসা থাকা, এগুলি থাকে না। সিজোফ্রেনিয়া চিকিৎসার মূল চিকিৎসা হচ্ছে ঔষধ প্রয়োগ। ঔষধ প্রয়োগে ওই যে আমি প্রথমে যেটা বললাম যে ডেলিউশন, হ্যালুসিনেশন, বিশৃঙ্খল আচরণ, বিশৃঙ্খল কথাবার্তা, এগুলি সব ঔষধে চমৎকার ভাবে বলা হয়। আর যে সিমটমটা, যেটাকে নেগেটিভ সিমটম বলা হয়, স্নেহ, মমতা, প্রেম, ভালোবাসা, আবেগ, কাজ করার উৎসাহ, এগুলি অনেক সময় ঔষধে খুব ভালো জি। কাজ হয় না। কিন্তু সার্বিকভাবে সিজোফ্রেনিয়ার চিকিৎসা ঔষধে চমৎকার ভালো হয়। কিছু কিছু সিজোফ্রেনিয়া রোগীর ক্রমান্বয়ে বুদ্ধিবৃত্তিক অবনতি ঘটে,
বুদ্ধিবৃত্তিক অবনতি যেটা ঘটে সেটা ঔষধ দিয়ে খুব একটা ভালো কাজ হয় না, সেটার জন্য পুনর্বাসন করা হয়। সংক্ষেপে বলতে গেলে সিজোফ্রেনিয়ার চিকিৎসার মূল হাতিয়ার হচ্ছে ঔষধ, ঔষধ প্রয়োগ, ঔষধ প্রয়োগের পরে হচ্ছে পুনর্বাসন। এটাকে সোশ্যাল আপনার কাছ থেকে অবশ্য আরো স্ক্রিন দেওয়া ডিটেল হয়, বলা আমাদের হয়। একটু শুনবার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের সময় বড় অল্প, খুব দ্রুত ফুরিয়ে যায়। আমরা আজকে এই আলোচনাটা এখানেই শেষ করছি। আরেকদিন আমরা একটু লম্বা সময় নিয়ে আপনার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে একটু ভালো করে শুনবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালের মানসিক রোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ মোস্তফার সঙ্গে। একই সঙ্গে ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। কিছুক্ষণ পরেই আমরা ফিরবো নতুন দুজন অতিথি নিয়ে। আপনারা দেখছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারি। আমরা নানা বিষয় নিয়ে অনুষ্ঠানে কথা বলবার চেষ্টা করি, আর আজকে এ পর্যায়ে শুরু করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পরিস্থিতি নিয়ে। আমরা প্রায় পুরো গত সপ্তাহটি আমরা দেখলাম যে বিশ্বের বেশিরভাগ গণমাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান শক্তিধর এই দেশটির শীর্ষ নেতা কে হবেন আগামী 4 বছরের কাণ্ডারি, সেই বিষয়টি নিয়ে যে নির্বাচন, তা নিয়েই প্রধান মনোযোগ ছিল সারা বিশ্বের। আমরা এই বিষয়টি নিয়ে নাটকীয়তার এখনও বোধহয় কিছু বাকি আছে, আমরা সেগুলোর দিকে নজর রাখছি, কারণ এখানে আলোচিত চরিত্র ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি একের পর এক উক্তি এবং নানা ঘটনার জন্ম দিচ্ছেন, ফলে একটি বাড়তি মনোযোগ তো আসলে আছে। এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে দুজন অতিথি, একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে দুজন সাংবাদিক আছেন। একজন বাংলাদেশ থেকে যুক্ত হচ্ছেন একে এম মঈনুদ্দিন, এবং কানাডা থেকে যুক্ত হচ্ছেন শওকত আলী সাগর, আমাদের নিয়মিত একজন অতিথি। আমরা একটু আলোচনা যেটি শুরু করব সেটি আমরা প্রথমে মাইনুদ্দিন সাহেবের কাছেই যাব, তবে ঠিক একই প্রসঙ্গ নিয়ে আমরা সাগর ভাই কি বলতে চান সেটাও আমরা শুনবো। আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই এবারের নির্বাচনে, জনাব মাইনুদ্দিন, আপনি কি শুনছেন? আমাদেরকে ঠিক মতো শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে জি, পাচ্ছি। খুব ভালো। আমরা যে বিষয়টি একটু আপনার কাছে শুনবো, যে আমরা দেখলাম যে এবারেই একটা নজিরবিহীন ঘটনা ঘটলো, যে ক্ষমতাসীন প্রেসিডেন্ট তিনি নির্বাচন নিয়ে তিনি প্রশ্ন তুলছেন, স্বচ্ছতা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন, এবং নির্বাচনী বিভিন্ন আইন নিয়ে তার অনেক আপত্তি অনাস্থার কথা তিনি আসলে বলছেন। তো এই পুরো ব্যাপারটি আসলে শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা পৃথিবীরই যারা রাজনীতি এবং এই ধরনের প্রক্রিয়া নিয়ে কাজ করেন, কথা বলেন, তাদের সবার মধ্যে এক ধরনের প্রশ্ন এবং নতুন করে ভাবনার উদ্রেক করছে। এবং সবচেয়ে বড় কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরাই বলছেন যে এই ধরনের ঘটনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, প্রশ্ন উঠবে, অনাস্থা তৈরি হবে। আপনি কিভাবে পুরো বিষয়টিকে বিশ্লেষণ করতে চাইবেন? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। প্রথমে যেটা বলতে চাই, আপনারা জানেন আগামী 20 জানুয়ারি পর্যন্ত মিস্টার ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তিনি থাকবেন। এরপরে আসতেছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। কিন্তু সম্প্রতি যেটা ঘটে গেল, ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এই নির্বাচনকে, যে ফলাফলটা আমরা আমাদের সামনে যেটা দৃশ্যমান, সেটা উনি মানতে নারাজ। উনি ভোট জালিয়াতির অভিযোগ এনেছেন, সেটা অনেককে অবাক করেছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক নাগরিককে এটা অবাক করেছে। যদিও তিনি যেসব অভিযোগ উত্থাপন করেছেন সেটির সপক্ষে এখনো পর্যন্ত কোনো জোরালো যুক্তি উনি উপস্থাপন করতে পারেন নাই। এবং নির্বাচন কর্মকর্তারা এ পর্যন্ত যেসব মন্তব্য করেছেন তাতেও তারা স্পষ্ট করেছেন যে এসব অভিযোগের তেমন কোনো ভিত্তি নেই, বা তারা এখনো পর্যন্ত জালিয়াতির কোনো প্রমাণ পাননি। বাট যা কিছু হচ্ছে সবকিছু ট্রাম্প আদালতে যেতে চাচ্ছেন, যাবেন, সেটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু উনি আদালতে গিয়ে বিষয়টাকে একটা হাস্যকর করে ফেলছেন কিনা সে একটা বিষয়। তবে আমার যেটা ধারণা, আদালতের মাধ্যমেই যদি এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার একটা সুরাহা হয়, তাতেও মিস্টার ট্রাম্প তার সপক্ষে যে যুক্তিগুলো উপস্থাপন করতেন সেটা আসলে আদালতে টিকবে না। এখন কথা হচ্ছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবে কিনা। এক্ষেত্রে দীর্ঘায়িত হতেও পারে, বাট আমরা যেটুক জানি, যেসব মামলা
হবে, প্রথমে তো স্টেট লেভেলে মামলাগুলো হবে, এরপরে হয়তো সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে তারা কোন সুনির্দিষ্ট মামলাটি তারা শুনবে বা শুনবে না। কিন্তু এই মামলাগুলো আমি যতটুকু জানি 14ই ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হতে হবে। এরপরে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, সেটা তো 20 জানুয়ারি পর্যন্ত সময় আছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে আমরা একটা নতুন ইউএস ইলেকশনের, আমি যেটা মনে করি, হ্যাঁ অবশ্যই একটা শেষ পর্যন্ত জো বাইডেন তার যে জয়ের যে ঘোষণা মাধ্যমগুলো দিয়েছে সেটাই টিকবে এবং উনি তার দায়িত্ব শুরু করবেন। জি, অনেক ধন্যবাদ। আমরা ঠিক একই প্রসঙ্গ নিয়ে শওকত আলী সাগরের কাছে একটু যাব, যে বিষয়টা তিনি আমরা একটু বুঝবার চেষ্টা করছি যে একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিজেই যখন নির্বাচনে কারচুপি এবং অনিয়ম এবং কিছু ভুল ভোটের অভিযোগ তোলেন স্বচ্ছতা নিশ্চিত না হওয়ার অভিযোগ তোলেন, আইনের বিভিন্ন বিধির বিষয়, তখন আসলে নতুন করে ভাবনার কিছুটা উদ্রেক্ত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বিষয়গুলো নিয়ে কাজ করেন, রাজনীতিবিদ, আইন প্রণেতা, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে ভাববেন ভবিষ্যতে যেন এই ধরনের প্রশ্ন, এই ধরনের অভিযোগ নিশ্চয়ই যেন আর না আসে। আপনি নিশ্চয়ই এই বিষয়ে কিছু খোঁজখবর রাখেন, আর আপনার ব্যক্তিগত ধারণাটাও আমরা এই ফাঁকে শুনতে চাই। প্রথমে একটু বলে নেই যে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার অন্যান্য প্রেসিডেন্ট, এদের সবাইকে যদি আমরা পাশাপাশি দাঁড় করাই তাহলে ডোনাল্ড ট্রাম্প নানা দিক থেকে আলাদা। এবং আলাদা বলে সাধারণত আমরা এইসব দেশের নির্বাচনে যিনি ক্ষমতায় আছেন কিংবা যিনি ক্ষমতায় যেতে চান তারা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ঘটনা না ঘটলে সেভাবে কোনো কারচুপি দুর্নীতির অভিযোগ তোলেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে কোনো কিছুর প্রয়োজন হয় না, তিনি যখন যেটা ভাবেন তিনি সেটা বলেন, সেটা বাস্তবতায় থাকুক অথবা না থাকুক তাতে কিছু যায় আসে না। এখন যদি যে নির্বাচনের বিষয়ে যেই অভিযোগের কথা ডোনাল্ড ট্রাম্প তুলছেন, দেখেন অনেকে বলে থাকেন, আমাদের বাংলাদেশের সাংবাদিক বন্ধুদের অনেকে একটি কথা বলেন যে আমেরিকার গণমাধ্যম ঠিক সেই অর্থে রাজনীতি দ্বারা প্রভাবিত। কিন্তু আমরা যদি নির্বাচনের প্রশ্নে আসি, সেই নির্বাচনের জায়গায় মার্কিন গণমাধ্যম প্রমাণ করেছে বছরের পর বছর ধরে যে শতভাগ তারা নিরপেক্ষভাবে কাজ করছে। এমনকি যারা একটি দলকে প্রার্থীকে সমর্থন করে তারাও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সেই জায়গায় কিন্তু জোরালো ভাবে কোনো মিডিয়া, এমনকি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক মিডিয়াগুলো কিন্তু কোনো বড় ধরনের অনিয়ম অভিযোগ যেটি নিয়ে চিন্তিত হতে হয় সেই রকম কোনো অভিযোগ তারা সামনে নিয়ে আসেননি। ফলে এটি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হিসাবে আমরা বিবেচনা করতে চাই, ঠিক মার্কিন নির্বাচনের চিত্র হিসাবে আমরা এটিকে ভাবতে চাই না। জি, আমরা এই বিষয়টি মানে আমাদেরকে ভাবনার উদ্রেক করছে এ কারণে যেহেতু পুরো ব্যাপারগুলোই অভিনব, এবং এটি আসলে এমন একজন ব্যক্তি করছেন যাকে 4 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণই ভোট দিয়ে তাদের প্রেসিডেন্ট নির্বাচন করেছিল। ভবিষ্যতেও আরও কি হতে পারে সেটি তো আসলে ভবিষ্যৎ বলে দিতে পারে। আপনি নিশ্চয়ই আজকের খবরে দেখছেন যে আমরা কয়েক ঘন্টা ধরে দেখছি এই খবরগুলো, যে রিপাবলিকান দলের শীর্ষ কয়েকজন নেতা তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন এবং বলছেন যে এত সহজে যেন ট্রাম্প হাল ছেড়ে না দেন। এবং আমরা দেখছিলাম যে রিপাবলিকান দলেরই অন্য আরও কয়েকজন প্রভাবশালী নেতা তারা যেমনটি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কথা বলছেন, কয়েকজন আবার পক্ষেও কথা বলছেন। এই ব্যাপারটি কি নতুন কোনো মাত্রা যুক্ত করবে বলে মনে হচ্ছে সাম্প্রতিক এই নাটকীয়তায়? আমি ঠিক সেভাবে দেখি না। আপনি যদি পুরো নির্বাচনী প্রক্রিয়ার দিকে তাকান, আগাগোড়া কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার রাজনৈতিক দল ছিল, তার রাজনৈতিক দল তার সঙ্গে ছিল বলেই কিন্তু সে এত ভোট, আপনি সারা বিশ্বে যেখানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক ধরনের একটি, আমরা যেটাকে গণজোয়ার বলি, এবার নির্বাচনে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি গণজোয়ার তৈরি হয়েছিল। আমরা মিডিয়া বলি বা সাধারণ জনগণ বলি, সর্বত্রই ডোনাল্ড ট্রাম্প পাশ করবে না এই আলোচনাটাই ছিল। ডোনাল্ড ট্রাম্প পাশ করবে সেই আলোচনাটা কিন্তু কোথাও ছিল না। তারপরেও আপনি দেখেন তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং তিনি বিপুল সংখ্যক ভোট পেয়েছেন। তিনি কিন্তু একদম মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটিকে বলা হয় সেটি কিন্তু জো বাইডেনের ভাগ্যে জোটেনি, কিন্তু সবাই সেটি আশা করেছিলেন। সেটি জোটেনি, তার কারণ হচ্ছে তার রাজনৈতিক দলটি তার সঙ্গে ছিল, তার কর্মীরা তার জন্য কাজ করেছে, দলের নেতারা তার জন্য কাজ করেছে। হ্যাঁ, তিনি যেভাবে কথা বলেছেন, যেভাবে রিয়েক্ট করছেন, সেটিকে তার দলের অনেক নেতারা সেটিকে শোভন মনে করেননি বলে সেটির সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। কিন্তু দলের অবস্থান কিন্তু
একদম ডে ওয়ান থেকে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে নয়, কিন্তু তার মানে এই না যে তার দল যদি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে থাকে, একটি নির্বাচনের মাধ্যমে যেই সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে। আরেকটি জিনিস বলি আপনাকে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেম, আমরা যদি ইনস্টিটিউশন গুলি বলি, ইনস্টিটিউশন গুলি কিন্তু অত্যন্ত শক্ত ভিত্তির উপর দাঁড় করানো, যে কারণে একজন ব্যক্তি, এমনকি প্রেসিডেন্ট, আপনি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প নানা সময়ে নানা কথাবার্তা বলেছেন, কিন্তু তিনি মিডিয়াকে বের করে দিয়েছেন, ফেক নিউজ সারা বছর ধরে উনি কথা বলছেন, কিন্তু মিডিয়ার বিরুদ্ধে কোনো রাষ্ট্রিক অ্যাকশন কিন্তু তিনি নিতে পারেননি, কারণ তার সিস্টেম তাকে সেটি অ্যালাউ করে না। মার্কিন সেই সিস্টেমের কাছে কিন্তু প্রেসিডেন্ট বলি বা যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তিনি বাধা। ফলে ডোনাল্ড ট্রাম্প যদিও এখনো দায়িত্ব হস্তান্তর মানে নিয়ম অনুসারে তিনি আরো কিছুদিন পরে দায়িত্ব হস্তান্তর করবেন, উনি প্রেসিডেন্ট, কিন্তু এই অবস্থায় একটি আলোচনা উঠেছে যে প্রেসিডেন্টের একটি বিশেষ ক্ষমতা আছে, সেই ক্ষমতাটি তিনি এই নির্বাচনী ফলাফলকে পাল্টে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কিনা। এবং সেটি নিয়েও কিন্তু যারা রাষ্ট্রবিজ্ঞানী, বিশ্লেষকরা এবং আইনবিদরা একমত হয়েছেন যে তিনি আসলে তার যে প্রেসিডেন্টের যে বিশেষ ক্ষমতা সেটি নির্বাচনী ফলাফলে তিনি প্রয়োগ করতে পারেন না, সেটি সংবিধান বলে দিয়েছে, সেটি আর কিছু কিছু রাষ্ট্রীয় ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ফলে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু জোর করে ফলাফল পাল্টে দেওয়ার, তার সঙ্গে বা আমরা অনেক তৃতীয় বিশ্বের দেশে যেরকম দেখি যে রাজপথ গরম করে দিয়ে কোনো কিছু একটা করে ফেলার, আমেরিকার ক্ষেত্রে সেটি আশা করা একটু কঠিন। আমি একটা জিনিস বলি যে ডোনাল্ড ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্পের একটি টুইট আপনাদের নজরে পড়েছে কিনা। এই টুইটটি যদি আমি আমি খুব আমার বন্ধুদের বলছিলাম যে এরকম একটি টুইট যদি বাংলাদেশের কোনো পলিটিশিয়ান করতেন বা ভারতের, বা তিনি টুইটে বলছিলেন যে প্রায় 70 মিলিয়ন রিপাবলিকান দে আর পিসড অফ, কিন্তু কোথাও একটি গ্রাম, একটি নেইবারহুড জ্বালিয়ে দেওয়া হয় নাই। কথাটার মধ্যে কিন্তু উস্কানি আছে, কিন্তু সেই উস্কানি কিন্তু তার দলের কর্মীরা, সমর্থকরা তারাও কিন্তু গ্রহণ করে না, তারা কিন্তু আইনের জায়গায় থেকেছে। বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হয়তো অস্ত্র নিয়ে মিছিল হয়েছে, কিন্তু সেটা সামগ্রিক চিত্র না। সামগ্রিক চিত্রটি হচ্ছে জনগণ ভোট দিয়েছে এবং সেই ভোট যৌক্তিকভাবে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এবং আপনি দেখবেন যে তাদের যে নিয়ম নীতি অনুসারে যে কয়টি দিন প্রয়োজন ক্ষমতা হস্তান্তর এবং বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার, সেটি হবে। তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প আরো কিছু কথাবার্তা বলবেন, আরো কিছু হয়তো উনি যেই প্যাটার্নে কথা বলেন, এই জায়গায় হয়তো কেউ কেউ বলতে পারেন যে উনি তো রাজনীতিবিদ না। হ্যাঁ, উনি রাজনীতিবিদ না বলে তিনি নন পলিটিক্যাল কথা বলেন, আর পলিটিশিয়ানরা আর একটু সোভার ওয়েতে কথা বলেন, কিন্তু সেই কথাগুলো, সেই বক্তব্যগুলো পরিবেশকে যে পাল্টে দেবে বা পরিবেশের উপর কোনো ধরনের ইম্প্যাক্ট করবে, আমি নিজে সেরকম ভাবি না। আমরা জানি যে গত 4 বছরে যুক্তরাষ্ট্রকে পৃথিবীর কাছে, বিশ্বের অন্যান্য দেশের কাছে ডোনাল্ড ট্রাম্প এক অন্য এবং ভিন্ন, এক অচেনা একটি পদ্ধতিতে তিনি আসলে কাজ করছিলেন এবং বিভিন্ন দেশের, বিশেষ করে চীন সহ কয়েকটি দেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে এক ধরনের পরিবর্তন আমরা দেখছিলাম, যেটি অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের একটি অবস্থান আমরা জানতাম। যেহেতু তিনি হয়তো পরবর্তী মেয়াদে আর থাকছেন না, এর ফলে এই ধরনের আন্তর্জাতিক সম্পর্ক বা পররাষ্ট্রনীতিগুলোতে যুক্তরাষ্ট্রের অবস্থান, তাদের নতুন পদক্ষেপ, দৃষ্টিভঙ্গি, এগুলোতে নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন আসবে। আপনি কোন কোন বিষয়গুলোকে আপনি শনাক্ত করছেন? ধন্যবাদ। প্রথমে যে বিষয়টা আপনারা জানেন, কোভিড-19 যে চ্যালেঞ্জটা আমাদের সবার সামনে, এটা এমন একটা সমস্যা, এটা আসলে একটা একক কোনো দেশ এটা সমাধান করতে পারবে না। কিন্তু সেখানে আমরা মিস্টার ট্রাম্পের যে অবস্থান দেখেছি সেটা একেবারেই বিপরীত। উনি নিজেকে প্রত্যাহার করেছেন এবং উনি মনে করছেন ওনার দেশ নিজেই এই সমস্যার সমাধান করবে। আমার মনে হচ্ছে মিস্টার বাইডেন যখন ক্ষমতা নেবেন, ওনার দায়িত্ব পালন শুরু করবেন, তখন প্রথমেই উনি হয়তো ওখানেই ফিরে যাবে যে কিভাবে একসাথে আবার সারা বিশ্বের সাথে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। এটা নাম্বার ওয়ান চ্যালেঞ্জ এবং সেটা উনি খুব সিরিয়াসলি নেবেন এবং এটার ইন্ডিকেশন আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে জলবায়ু ইস্যুতে যে প্যারিস এগ্রিমেন্ট, সেখান থেকেও কিন্তু ফর্মালি ইউএস উইথড্র করেছে ও প্রত্যাহার করে নিয়েছে। এটা সারা বিশ্বকে অবাক করেছে। সারা বিশ্ব যেখানে একসাথে কাজ করার জন্য এবং এই প্যারিস এগ্রিমেন্টে পৌঁছালো, এরপরে রিসেন্টলি যুক্তরাষ্ট্র এখান থেকে তাদেরকে প্রত্যাহার করে নিয়েছে। আমার মনে হচ্ছে জো বাইডেন অলরেডি ঘোষণা দিয়েছেন যে সেটা উনি ওখানে ফিরে যাবেন এবং জলবায়ু সংক্রান্ত যেসব সমস্যা, সেটা তো কোনো একক দেশ সমাধান করতে পারবে না, সবাইকে নিয়ে যেহেতু কাজ করতে হবে, উনি ওই জায়গায়
অনেক বেশি নজর দিবেন। এই দুইটা বিষয় ইমিডিয়েটলি উনি ফেস করবেন। এরপরে আসতেছে সারা বিশ্বের সাথে আবার রি-এনগেজ করা। এখন মিস্টার ট্রাম্প আমেরিকা ফার্স্ট বলে অনেকে বলছেন যে আমেরিকা অ্যালোন, আমেরিকা অনেক বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মনে হচ্ছে অনেক কিছু থেকে। সেখানে উনি আবার নিজেকে সম্পৃক্ত করবে। চায়নার সাথে যে সম্পর্কটা, সেটা হয়তো মিস্টার বাইডেন অন্যভাবে একটু ইমপ্রুভ করার চেষ্টা করবে। হয়তো আপনার অর্থনীতির ক্ষেত্রে যে প্রতিযোগিতা, সেটা অবশ্যই থাকবে, সেটা প্রত্যেক দেশের সাথেই থাকবে, এবং চায়নার সাথে ইউএস এরও সেই প্রতিযোগিতা অবশ্যই থাকবে। কিন্তু আমার মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে চায়নাকে ডিল করেছে, দ্য ওয়ে হি ডিল, আমার মনে হচ্ছে জো বাইডেন একটু সফটওয়্যার ওয়েতে অন্যভাবে চায়নাকে নিবে, এবং সেটা যদি হয় তাহলে অন্যান্য দেশগুলোও কিন্তু দিতে হবে। বিশ্বে দিয়ে আপনার একটা স্টেবিলিটি থাকে, যদি একটি শান্ত পরিবেশ থাকে, সেটা আসলে সবার জন্যই ভালো, এবং আমাদের মতো দেশ, বাংলাদেশের মতো দেশ এখান থেকে উপকৃত হবে, আমি এটুকু মনে করি। জি, আমরা ঠিক এই প্রসঙ্গ নিয়ে সাগর ভাইয়ের কাছেও যাব। সাগর ভাই নিশ্চয়ই এর সঙ্গে আরও অনেকগুলো বিষয় যুক্ত করবেন, বিশেষ করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের গত 4 বছরের যে সম্পর্ক, ট্রাম্প একের পর এক যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, আবার উত্তর কোরিয়ার সঙ্গে এক ধরনের উত্তেজনা তৈরি হলো, সেটি বেশ নাটকীয়ভাবে সেটি আবার প্রশমিতও হয়েছে। আমরা দেখেছি যে বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এক ধরনের সমর্থন দিয়েছেন বা তারা তার সাফল্য কামনা করেছেন। আমরা দেখেছি যে নরেন্দ্র মোদি, আমাদের প্রতিবেশী দেশের সরকার প্রধান, তিনি এক ধরনের মৌন সমর্থন দিয়েছিলেন। সৌদি আরবের এক ধরনের সমর্থনের কথা আমরা জানি, রাশিয়ারও এক ধরনের সহানুভূতির কথা আমরা আসলে জানি। পুরো বিষয়টি আসলে এক ধরনের সহজ সমীকরণ নয় বটে, কিন্তু এই সমীকরণেও নিশ্চয়ই এক ধরনের পরিবর্তন নিশ্চয়ই খুব শীঘ্রই হয়তো আমরা দেখব। আপনার বিশ্লেষণটা কেমন হয়? যতদূর মনে পড়ে এখন পর্যন্ত আমার আমার মনে হয় যে চীন এখন পর্যন্ত মিস্টার বাইডেনকে অভিনন্দন জানায়নি, সম্ভবত রাশিয়াও জানায়নি। মইনুদ্দিন, আমি যদি ভুল হয় আমাকে সংশোধন করবেন। রাইট, ইউ আর রাইট, রাইট। তো দুটি দেশই কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ ঘটনা যে একটি দেশের, এটি হচ্ছে প্রচলিত রীতি, যখন নতুন নেতা নির্বাচিত হন তখন সারা বিশ্বে তাকে অভিনন্দন জানান, এবং জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট, তাকে গুরুত্বপূর্ণ দুটি দেশ এখন পর্যন্ত অভিনন্দন জানায়নি। এটি আগামী দিনের ভবিষ্যতের যে বিশ্ব রাজনীতি এবং বিশ্ব কূটনীতি, তার এক ধরনের ইঙ্গিত বলে আমি নিজে মনে করি। চীনের প্রসঙ্গটা যদি আসে, যে হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে একলা চলো নীতি এমন একটি অবস্থানে তিনি দাঁড় করিয়েছিলেন, এবং জো বাইডেন তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পুরনো মিত্ররা আছে বা সারা বিশ্বে যারা আছে সবার সঙ্গে তিনি সম্পর্ক পুনঃস্থাপন করে একটি মানে একসাথে সবাইকে নিয়ে একসাথে চলার একটি নীতিতে তিনি যাবেন। আমাদের ব্যক্তিগত বন্ধুরা যারা কানাডাতে থাকেন, যারা চীন থেকে আসা, তারা ব্যক্তিগত আলাপচারিতায় একটি কথা বলেন যে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ায়, জো বাইডেন নির্বাচিত হয়, চীন খুব একটা খুশি হয়নি। এটি ব্যক্তিগত আলাপচারিতা। তারা মনে করে যে যতক্ষণ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিল ততক্ষণ সর্বক্ষণ তিনি চীনের বিরুদ্ধে কথা বলতেন, চীনকে একটি আক্রমণের মধ্যে রাখতেন। চীনের শাসক গোষ্ঠীর জন্য সেটি একটা প্লাস পয়েন্ট ছিল, তাদের জনগণকে দেখানোর জন্য যে দেখো আমরা আমেরিকার তোপের মুখে আছি। সো ইন্টারনাল পলিটিক্সে চীনের সরকার, তাদের জন্য এটি ছিল একটা প্লাস পয়েন্ট। জো বাইডেন আসার পরে তারা এই জায়গাটায় একটু সেই আগের যে জোশ, সে জোশটি তাদের থাকছে না। কিন্তু চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা তাহলে কি হবে? সে জায়গায় আমরা জো বাইডেনের দিকে যদি তাকে, জো বাইডেন কিন্তু আগাগোড়া বলে মানে যেটি কোভিড-19 সময় তাদের আমেরিকার একটি পলিসি ছিল যে বাই আমেরিকা। আমরা প্রতিবেশী দেশ হিসাবে কানাডা থেকে আমরা এটাকে বলি একটা কনজারভেটিভ ট্রেড পলিসি। জো বাইডেনও কিন্তু বাই আমেরিকার নীতিতে আছে, যেটি চীনের সঙ্গে, চীন যেখানে তার বাণিজ্য দিয়ে আমেরিকা সহ সারা বিশ্বে তার অবস্থান পাকাপোক্ত করতে চাচ্ছেন, জো বাইডেন হচ্ছে বাই আমেরিকা, সেখানে সেটিকে অন্য দেশের প্রবেশাধিকারটাকে সীমিত করে রাখতে চাচ্ছেন। তো সেই জায়গাটায় চীনের সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে আমেরিকার একটু টানাপোড়েন হওয়ার একটা সম্ভাবনা আছে বাণিজ্য ক্ষেত্রে। কানাডার সঙ্গে তো অবশ্যই, কারণ আমাদের সঙ্গে নানা বিষয়ে ট্রাম্পের সঙ্গে অনেক সমস্যা তৈরি হয়েছিল, এবং কানাডা বিভিন্ন সময়ে একটা হুঙ্কার দিতে পেরেছে যে ওকে ফাইন,
তোমার প্রতি $1 ব্যবস্থার বিপরীতে আমি $1 ব্যবস্থা নেব, তুমি যা করবে আমি তার পাল্টা ব্যবস্থা নেব, এমন একটি অবস্থায় কানাডা দাঁড়াতে পেরেছিল বলে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত সেখানে খুব বেশি অ্যাগ্রেসিভ হতে পারেনি। কিন্তু সব দেশ যে আমেরিকার সঙ্গে সেটি করতে পারবে তা না। চীনের সঙ্গে সেই ধরনের একটি উত্তেজনা থাকবে বলে আমার কাছে মনে হয় ব্যবসায়িক জায়গাটিতে। বাট এগেন জো বাইডেন যেহেতু বলছেন যে তিনি তার বাকি মিত্রদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তিনি একটি শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে থাকবেন, সেটিকে আমরা আমলে নিতে চাই। ভারতের সঙ্গে এক ধরনের টানাপোড়েনের ব্যাপার কিন্তু আছে। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প যতটা মোদির সঙ্গে সম্পর্ক ছিল, আমরা যদি জো বাইডেনের যে নির্বাচন পূর্ব তার এখানে যেটাকে ইলেকশন প্ল্যাটফর্ম বলে, সেই প্ল্যাটফর্মে তার ওয়েবসাইটে যদি আমরা একটু তাকাই, আমরা কিন্তু সেখানে যে তার যে নাগরিকত্ব আইন, কাশ্মীর ইস্যু বা মুসলমানদের ব্যাপারে ভারতের বিজেপি সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেগুলোর কিন্তু সমালোচনা আছে। তো নির্বাচনী ম্যানিফেস্টোতে যে সমালোচনাটি থাকে, তিনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন তার পলিসি সেটি হবে, এটি ধরে নেওয়া হয়, কারণ তিনি এই নীতিমালার উপরে জনগণের ম্যান্ডেট নিয়েছেন। সেই জায়গাটায় ভারতের সঙ্গে তার এক ধরনের একটু মানে ঠিক মাখামাখি নাও থাকতে পারে, এমন একটা ধারণা করা যায়। আবার আমরা যদি কেউ কেউ হয়তো বলেন যে তার ভাইস প্রেসিডেন্ট তিনি ভারতীয় বংশোদ্ভূত, তিনিও কিন্তু হিন্দু জাতীয়তাবাদী যে রাজনীতি তার সমালোচক। আবার তো সেই জায়গাটায় যে খুব বেশি যে ভারতের সঙ্গে মাখামাখি হয়ে যাবে সেই জায়গাটায় হবে না। কিন্তু আমাদের যে আঞ্চলিক বা উপ আঞ্চলিক যে রাজনীতি বা কূটনীতি, সেই জায়গাটায় চীন এবং ভারত দুটি দেশের সঙ্গেই নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র টাসেলটা রাখবে না। সো একদিকে বেশি ঝুঁকবে, একদিকে কম রাখবে। সেই দিকে আমার কাছে মনে হয়েছে যে তারা হয়তো ভারতের সঙ্গে সম্পর্কটা অনেকটা নর্মাল রাখার চেষ্টা করবে রাদার দেন চীন, এবং চীনের সঙ্গে যেহেতু তাদের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা আছে। তো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে এক। আর অবশ্যই মধ্যপ্রাচ্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ ডোনাল্ড ট্রাম্প যে পারমাণবিক চুক্তির যে ইরানের সঙ্গে যে বিষয়টি ছিল সেখান থেকে বের হয়ে এসে ইরানের সঙ্গে এক ধরনের একের পর এক অবরোধ করে এক ধরনের যুদ্ধবন্দী একটা অবস্থা তৈরি করেছিল। এখন জো বাইডেন অলরেডি তিনি বলেছেন যে তিনি সেই প্যাক্টে আবার ব্যাক করবেন। তিনি যদি সেই প্যাক্টে ব্যাক করেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার একটি সমস্যা দেখা দেবে যে সৌদি আরবের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন ট্রাম্পের যেই সম্পর্কটা ছিল জো বাইডেনের সঙ্গে সেই জায়গাটায় একটু হয়তো কোল্ড হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। কিন্তু একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েল, যেটা আমাদের মুসলমানরাও সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় অত্যন্ত স্পর্শকাতরভাবে যেটার দিকে নজর রাখেন। ডোনাল্ড ট্রাম্পের দিকে সবচেয়ে বড় ক্ষোভ যেটি মুসলমানদের ছিল যে তিনি ইসরায়েলের দিকে খুব বেশি ঝুঁকে গেছেন। আমরা কিন্তু জো বাইডেনের যে নীতিমালা, যে কাগজপত্র, সেখানে যে প্যালেস্টাইন দখলকৃত জায়গা, এই শব্দটি কিন্তু কখনো জো বাইডেনের কোনো নথিপত্রে ব্যবহার করা হয় নাই। আবার আমরা যদি কামালা হ্যারিসের দিকে তাকাই, তার সঙ্গে কিন্তু ইসরায়েলের যে সম্পর্ক, তিনি নির্বাচনের আগে ইভেন গত আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি কিন্তু প্রকাশ্য জনসভায় বক্তৃতায় বিভিন্ন সময় বলেছেন যে ইসরায়েলের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে। ফলে ওই জায়গাটায় এক ধরনের একটা আমাদের জন্য, মানে আমরা যারা রাজনীতিটাকে অন্যভাবে দেখার চেষ্টা করি, আমাদের ভিন্ন রকম কিছু আকাঙ্ক্ষা আমরা পশ্চিমা রাজনীতির কাছে চাই, তাদের আকাঙ্ক্ষার সঙ্গে একটু হোঁচট খাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। বাট এগেইন জো বাইডেন নতুন প্রেসিডেন্ট হচ্ছেন, তিনি বলেছেন যে তিনি সব মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তিনি একটি শান্তিপূর্ণ অবস্থানে রাখতে চান। আমরা সেই ঘোষণাটাকে আমলে নিতে চাই, তার উপরে আমরা আস্থা রাখতে চাই। রাশিয়ার বিষয়টা যদি কিছু যোগ করেন। সেটা আরেকটি খুবই চমকপ্রদ ইস্যু এই সময়কার আন্তর্জাতিক রাজনীতিতে। ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি অভিযুক্তই করতেন, বা নির্বাচনের আগে এমন কথাবার্তাও ছিল যে রাশিয়া হয়তো তাকে ফেল করে দিবে, বা গত নির্বাচনের সময় এরকম কিছু কথাবার্তা হয়েছে। কিন্তু রাশিয়ার সঙ্গে এখন পর্যন্ত জো বাইডেনও যে খুব বেশি রাশিয়া নিজে কিন্তু খুব বেশি আশাবাদী হচ্ছে না, কারণ রাশিয়া এখন পর্যন্ত তাকে অভিনন্দন জানায়নি। রাশিয়ার পত্রপত্রিকায়, বেশ কিছু পত্রপত্রিকা, সরকার নিয়ন্ত্রিত পত্রপত্রিকায় সম্পাদকীয়তে যেসব মন্তব্য করা হয়েছে, তার মধ্যে চমৎকার একটি মন্তব্য করা হয়েছে যে সেটি হচ্ছে যে ট্রাম্প যদি আমাদেরকে নদী খনন করে আমাদেরকে ডুবে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে থাকে, তাহলে জো বাইডেন সেখানে ড্রেজার হিসাবে কাজ করবে। তিনি সেটিকে আরো বেশি গভীর করে, আরো বেশি পানি যাতে আমাদের দিকে আসে, আরো বেশি যাতে আমরা ডুবে যাই, সেরকম একটি ব্যবস্থা করবে। এরকম কিছু কিছু মন্তব্য রাশিয়ান পত্রপত্রিকায় হয়েছে বলে আমরা
বিভিন্ন জায়গায় গণমাধ্যমে দেখেছি। তো সেই জায়গাটায় আসলে রাশিয়া নিজেও জো বাইডেনকে নিয়ে এক ধরনের একটা টেনশনের মধ্যে আছে বলে মনে হয়, গণমাধ্যমে যেসব বিশ্লেষণ আমরা করি তা থেকে সেরকম মনে হয়। অর্থাৎ আপনি শুরুতে যে কথাটি বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কাঠামো, প্রশাসনের যন্ত্র একটি শক্ত ভিত্তির ওপরে প্রেসিডেন্ট যিনিই হন তিনি আসলে এই ব্যবস্থার বাইরে খুব বেশি যেতে পারেন না। অর্থাৎ আপনার কথা থেকে এটুকু বোঝা যাচ্ছে যে বাইডেন এলেও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন রাতারাতি হয়ে যাবে এমনটা বোধহয় আমরা এখনই হয়তো ধারণা করতে পারি না। আমরা অনেক ধন্যবাদ। সেরকম করে ইঙ্গিত কিন্তু তার ম্যানিফেস্টোতে নাই। জি, জি, আমরা এই বিষয়ে সামনের দিনগুলোতে আরো অনেক আলোচনা হয়তো করার সুযোগ পাবো বা আলোচনা হয়তো করতে হবে, সেগুলো নিশ্চয়ই আমরা করব। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ জানাই স্বাগত আলী সাগর এবং এ কে এম মঈনুদ্দিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুজন সাংবাদিকের সঙ্গে, একজন কানাডা প্রবাসী স্বাগত আলী সাগর এবং অন্যজন এটিএম মাইনুদ্দিন। আমরা কথা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পরিস্থিতি, সাম্প্রতিক কী অবস্থা সেগুলো নিয়ে। একই সঙ্গে আমরা আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। দর্শক যারা ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।